অ্যারেঞ্জ অবন্থিকা তৃপ্তি পর্ব 18। শুভ্র ভ্রু বাঁকালো, চট করে মায়ের ইঙ্গিত ধরে ফেলে বলল, ইউ মিন তুলি যদি প্রেগন্যান্ট? না, না। শুভ্র চালাক মন মায়ের কথার অর্থ ঠিক ধরে ফেলল। আফরোজা লজ্জা পেয়ে গেলেন। প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এ ধরনের আলোচনা তার মোটেও ভালো লাগল না। তিনি কথা ঘুরালেন, ছেলের কাঁধে হাত রেখে বললেন, আমি তবুও যাব একবার ইয়াসমিনের কাছে, দেখি কি করে। শুভ্র শোনে, বুঝতে পারল তার এ কথা মানা হবে না। মায়ের কোল থেকে আস্তে করে মাথাটা উঠিয়ে নেয়, দাঁড়িয়ে টি শার্ট ঠিক করে বলে, আমি রুমে যাচ্ছি, কিছু কাজ আছে। শুভ্র মধ্যে তারপর থেকে তুলিকে নিজের ঘরে তোলার আর কোন কথা বলতে দেখা যায় না। তুলি ছেলেমানুষি করছে, তাই বলে তার সঙ্গে পাল্লা দিয়ে শুভ্রকেও যে বাচ্চা হয়ে যেতে হবে, ব্যাপারটা এমন নয়। শুভ্র এড়িয়ে গেল কথার ফাঁকে। তবুও একদিন আফরোজাকে জিজ্ঞেস করল, ইয়াসমিন তাকে কোন উত্তর দিয়েছে কি না। হয়তো কোথাও কোনো একটা হোপ ছিল, কিন্তু শুভ্রকে নারাজ করে আফরোজা জানালেন, ইয়াজিদ ভাইয়ের মতে শুভ্রকে এখন নিজের ক্যারিয়ারে ফোকাস করা উচিত, তেমনি তুলিকেও নিজের পড়াশোনায় ফোকাস করা উচিত। বিয়ে হয়েছে, তুলি তো পালিয়ে যাচ্ছে না, কমপক্ষে 2 বছর যাক, উঠিয়ে দিবে তখন। দেখা গেল শুভ্র আর এতে দ্বিমত করেনি। 4 বছর কমেই 2 বছরে এসেছে, হোক তাহলে সেটাই। তারপর কয়েকটা দিন পরের কথা। শুভ্র তখন সবেই মেডিকেল থেকে ফিরে খেতে বসেছে। আফরোজা আজ কিছুটা অন্যমনস্ক। শুভ্র খেতে খেতে জিজ্ঞেস করল, আম্মু, আর ইউ ওকে? ঠিক আছো তুমি? এত অ্যাপোসিট লাগছে কেন তোমায়? আফরোজা মিছে হাসার ভান করলেন, বললেন, না তো, আমি মন খারাপ করব কেন হঠাৎ? তুই খা, মজা হয়েছে মাছের ঝোলটা। শুভ্র মায়ের দিকে ভ্রু বাঁকিয়ে চায়। মা আজকাল বড্ড কথা লুকান। তারপরও শুভ্র পরে জিজ্ঞেস করবে ভেবে চুপ থাকে। খাবার শেষে শুভ্র হাতে হাতে সব নোংরা বাসনপত্র রান্নাঘরে দিয়ে এলো। আফরোজা বারবার আজ দরজার দিকে চাইছেন। শুভ্র একবার সেটা লক্ষ্য করল। আজ কি তারিখ? কেউ কি আসবে আজ? শুভ্র খাবার শেষ করে রুমে যাবে, হঠাৎ শোনা গেল পরপর 2টো কলিং বেল। আফরোজা কলিং বেল শুনে এক দৌড়ে দরজার দিকে এগুলেন। শুভ্র পেছনে থেকে চেঁচালো, আস্তে আম্মু, পড়ে যাবা তো। আফরোজা শোনেননি, তিনি দ্রুত দরজা খুলে দিলেন। দরজার ওপাশের মানুষটাকে দেখে শুভ্র একদম স্থির হয়ে গেল। আফরোজা চোখটা ভরে দরজার ওপাশের মানুষটাকে দেখেন। বুড়ো হয়েছেন সিদ্দিক সাহেব, কিন্তু এখনো বুকের পাঠা ফুলিয়ে দাঁড়িয়ে থাকেন। সাদা পাঞ্জাবিতে আগের মতো এক ফোঁটাও দাগ নেই। যা দাগ করার সেটা তো আফরোজা 28 বছর আগেই করে এসেছেন। আফরোজা যেন চাইলেন ঝাঁপিয়ে পড়তে বাবার বুকের মধ্যে, কিন্তু কোথাও এক বাধা, এক জোরতা থেকেই গেল। আফরোজা 2 কদম সরলেন, কম্পিত গলায় বললেন, আব্বা, কেমন আছো? ভেতরে আসো, ব্যাগটা আমার কাছে দাও। সিদ্দিক সাহেব ব্যাগটা সরালেন একটু পেছনে, গম্ভীর গলায় বললেন, নিজের বোঝা নিজেই বইতে পারি আমি, কারো উপর বোঝা হইনি কোনোদিন, হবও না। আফরোজা অপমানটুকু গিলে ফেললেন মুহূর্তেই। হাসার ভান করে কিছু বলবেন, এগিয়ে এলো শুভ্র। মায়ের পেছনে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন নানা যান। সিদ্দিক সাহেব বহু বছর পর শুভ্রকে দেখলেন। শুভ্র ছোটবেলা থেকেই শুনেছে মানুষের মুখে যে ভীষণ ভদ্র এক ছেলে পেয়েছে আফরোজা। আফরোজার ছেলের প্রশংসা নিজের বাড়িতে সারাক্ষণই শুনেন সিদ্দিক সাহেব। যেন সবাই চায়, শুভ্র দিকে চেয়ে হলেও আফরোজাকে এ বাড়ি নিয়ে আসেন সিদ্দিক সাহেব। সিদ্দিক সাহেব ভেতরে ঢুকলেন, হাতের মিষ্টির ব্যাগটা সোফার টেবিলে রেখে সোফায় বসলেন। আফরোজা প্রথমে চেয়েছিলেন বাবার পাশে বসতে, কিন্তু বসলেন না। বাবার থেকে দূরে সোফায় বসে মুচকি হাসলেন। শুভ্র মায়ের পাশে সোফা ঘেঁষে দাঁড়িয়ে আছে, ভ্রু কুঁচকে নানাজানের এক এক কাজ দেখছে। এই যে নানাজান বারবার চোখ ঘুরিয়ে তার ঘরের সাজসজ্জা দেখছেন, সেটাও লক্ষ্য করল শুভ্র। শুভ্র মনেমনে হাসে, শুনিয়ে শুনিয়ে বলে, ঘরটা আম্মুর হাতে সাজানো। সিদ্দিক সাহেব কিছু বললেন না, শুরুতেই কথা তুললেন, তোমার বাসায় আসার পেছনে কারণ আছে। ভেবো না, আমি সব মেনে নিচ্ছি বা নিয়েছি। পুরনো ক্ষত এত সহজে ভুলে না কেউ। বাকি কথা বলার আগেই আফরোজা শুভ্র দিকে চেয়ে বললেন, শুভ্র, 2 কাপ চা করে আনবি? তুই? শুভ্র বুঝতে পারল তার মা চান না শুভ্র এদের সব ক্ষত তাজার কথা শুনুক।
শুভ্র ভ্রু কুঁচকে নানার দিকে চেয়ে রান্নাঘরে গেল। আফরোজা কথা বলেন, কাকুতির স্বরে বলেন, আব্বা আমি মাফ চাইছি পুরনো সব কাজের জন্যে। বয়স হয়েছে আমার, বাপ মায়ের নারাজি নিয়ে মরলে কবরে গিয়ে শান্তি পাব না। সিদ্দিক সাহেব আগের গাম্ভীর্য রেখেই বললেন, পুরনো ক্ষত মাফ করতে তোমার বাসায় আমি আসিনি। এসেছি একটা কাজে, তোমার ছোট ভাইয়ের বড় ছেলে রিশাদের বিয়ে। সবাই খুব জেদ করছিল তোমাকে বিয়েতে আসার, তাই এলাম। বিয়ের কার্ড রেখে গেলাম। আসলে এসো, না আসলে নাই। তোমার ইচ্ছা। আগেও তো আমাদের ইচ্ছার কোন দাম তোমার কাছে ছিল না, এখনো থাকবে সেটার আশাও নেই। শুভ্র এর মধ্যে চা করে নিয়ে এলো। ট্রেটা সোফার টেবিলের উপর রাখবে তার আগেই সিদ্দিক সাহেব উঠে পড়লেন সোফা থেকে। চায়ের দিকে চেয়ে তাচ্ছিল্য হেসে বললেন, তোমাদের বাড়ির অন্য আমার মুখে ঢুকবে না কোনো দিন। শুভ্র, চা ফেলে দিও, আসি। শুভ্র নানাজনের এসব কাজ তিক চোখে এতক্ষণ দেখছিল। এবার আর সহ্য করতে না পেরে কিছু বলতে যাবে, তার আগেই আফরোজা শুভ্র বা হাত চেপে ধরেন। শুভ্র আটকে যায়, দাঁতে দাঁত চেপে সিদ্দিক সাহেবের সকল অপমান গিলে ফেলার চেষ্টা করে। সিদ্দিক সাহেব চলে গেলেন। তিনি যেতেই শুভ্র এবার রাগে ফেটে পড়ল। বলল, এসব কি ধরনের ব্যবহার উনার? আম্মু, তোমাকে উনি এভাবে বাড়ি বয়ে অপমান করে গেল। তুমি নিজে না কিছু বললে আর না আমাকে কিছু বলতে দিলে। বিয়ে করেছিল তোমরা, বাচ্চা এবর্ষণ করার মতো নোংরা মানসিকতা ওদের ছিল। ইটস অল অ্যাবাউট দেয়ার ফল্ট, নট ইয়োর্স। কেন এভাবে মুখ বুজে ও বাড়ির সব কথা সহ্য করো, বলো তো? আফরোজা চোখের জলটুকু মুছে নিয়ে চায়ের ট্রে নিয়ে কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন। শুভ্র মায়ের পিছু পিছু এলো। আফরোজা চা বেসিনে ফেলে কাপ ধুতে ধুতে বললেন, ব্যাগ গোছা, আমরা কাল তোর নানার বাসায় যাব। আব্বা বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন। শুভ্র এবার চেঁচালো, বলল, কেন যাবে তুমি বিয়েতে? তারপর সবাই আরও 5টা কথা শোনাক, তুমিও শুনো। প্রেশার হাই তোমার, খেয়াল আছে সেটা? যদি কিছু হয়ে যায়? কি হবে বেশি, মরে যাব? আফরোজা কথাটা হেসে হেসে বললেও শুভ্র কাছে মোটেও কথাটা একটুও ভালো লাগল না। সে কিছুক্ষণ মায়ের দিকে হা করে চেয়ে থাকল। পরপর দরজায় ঘুষি দিয়ে রেগেমেগে নিজের ঘরে চলে গেল। আফরোজা বুঝতে পারলেন, শুভ্র সামনে দুনিয়ার সবচেয়ে জঘন্য কথাটা বলা হয়ে গেছ। আফরোজা নিজের কাজে নিজেই বিরক্ত হয়ে গেলেন। চায়ের কাপ জায়গায় রেখে শুভ্র রুমে গেলেন। শুভ্র লাইট বন্ধ করে শুয়ে আছে বিছানায়। আফরোজা যেতেই শুভ্র ওপাশ ফিরে গেল। আফরোজা হাসলেন। ছেলের মাথার পাশে বসে আলতো করে চুলে হাত রাখলে শুভ্র রাগ দেখিয়ে শোনায়, আম্মু আমি ঘুমাবো, তুমি যাও। আফরোজা ছেলের চুলটা টেনে দিয়ে বললেন, ঘুমা, আমি চুল টেনে দেই। সারাদিন রোগীদের সাথে থেকে চুল থেকেও হসপিটালের গন্ধ আসছে। শুভ্র তেরা কণ্ঠে বলে, তুমি মিথ্যা বলবে না আম্মু, আমি রোজ শ্যাম্পু করি। আফরোজা হার মানলেন। তারপর চুল টেনে দিতে দিতে বললেন, শুভ্র, চল না, বিয়েতে যাই আমরা? না। শুভ্র স্পষ্ট জবাব। আফরোজা বললেন, তোর নানা এতদূর অবধি নিজে এসে দাওয়াত দিয়ে গেলেন, যাবি না? ওটাকে দাওয়াত দেওয়া বলে না, বাড়ি বয়ে যেচে অপমান করতে আসা বলে। নিজের বাবা নিয়ে এমন কথা শুনে আফরোজা ছেলের পিঠে থাপ্পড় বসান। চুপ, নানা নানুকে নিয়ে কি এমন কথা বলে না। শুভ্র হার মানল। আম্মু তার একদম অন্ধ। বাবা মায়ের করা হাজারটা অপমান তার চোখে পড়ে না। নিজের কোন আমলে করা একটা কাজ তাও যা কোনো অপরাধ বলে মনে করে না শুভ্র, সেটার অপরাধবোধ থেকে সারাটা জীবন অন্যের খোটা অপমান গিলে গেলেন। শুভ্র নীরব থেকে আফরোজা কিছু ভেবে হেসে বললেন, বিয়েতে আমরা তুলিকের সাথে নিয়ে যাব, ঠিক আছে? শুভ্র এবার এপাশ ফিরল। এক হাত মাথার নিচে বালিশে রেখে বাঁকা চোখে বলল, আমার দুর্বল জায়গায় হাত দিয়ে লাভ নেই আম্মু। যে বাড়িতে তোমার নিজেরই মূল্য নেই, সেই বাড়িতে আমার বউয়ের মূল্য থাকবে, সেটার আশাও করি না আমি। আফরোজা বাদ সাধলেন। বললেন, ধুর, এমন করবে না ওরা। ও বাড়ির সবার সঙ্গে আমার কথা হয়। শুধু আব্বাই রেগে আছেন, আর কেউ রেগে নেই আমাদের উপর। শুভ্র তবুও শুনল না। আফরোজা এবার থামলেন। কিছুক্ষণ নীরব থেকে তারপর একসময় কেমন মরা কণ্ঠে বললেন, আমি আমার নিজের বাড়ি একটাবার যেতে চাই শুভ্র। সেই যে বিয়ে করে এসেছি, আর যাইনি কখনো। কেউ বলেই নি যাওয়ার জন্যে। আজ কেউ বলেছে, স্বয়ং আব্বা বলেছে, আমাদের যাওয়া উচিত, না হলে তার আশাটাকে অপমান করা হবে। আমি একবার আব্বাকে ছোট করেছি, আরেকবার করার সাহস আমার নেই।
শুভ্র মায়ের কথা শুনে কিছুক্ষণ ফ্যালফ্যাল চোখে মায়ের দিকে চাইল। পরপর নিজের সকল মতামত একপাশে তুলে রেখে আফরোজার কোলে মাথা রেখে শুয়ে বলল, কাল যাচ্ছি আমরা, পরশু বিয়ে খেয়েই চলে আসব। আমার মেডিকেল আছে, এত ছুটি দিবে না। আর তোমার বৌমাকে বলে রেখো, বলে চোখ বন্ধ করল শুভ্র। আফরোজা হাসলেন, আলতো করে ছেলের চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। একটা সময় শুভ্র মায়ের কোলে মাথা রেখেই ঘুমিয়ে গেল। আফরোজা শুভ্র মাথা বালিশে রাখলেন। ঘরের লাইট নিভিয়ে হেসে বললেন, কে বলবে এই ছেলে এত বড় ডাক্তার, এখনো মায়ের কোলে ঘুমায়। হেসে হেসেই শুভ্র রুম থেকে বেরিয়ে গেলেন আফরোজা। আন্ডারস্কোর। সকাল সকাল দুবার কলিং বেল বাজল। হয়তো দুধ দিতে এসেছে। আফরোজা ঘুমের ভান করে বিছানায় শুয়ে আছেন এখনো। শুভ্র ঘুমে অন্ধ, তবুও চোখ ডলতে ডলতে এলোমেলো চুলে উঠে দরজা খুলে দিল। দরজার ওপাশে একটা ছোটখাটো লাগেজ নিয়ে তুলি হাস্যমুখে দাঁড়িয়ে আছে। শুভ্রকে দেখে দুষ্টুমি হেসে তুলি বলল, গুড মর্নিং স্যার, আজ ক্লাসে যাননি আপনি, তাই ছাত্রী ক্লাস করতে আপনার ঘরে চলে এসেছে। শুভ্র তুলিকে দেখে ঘুম ঘুম চোখেই হেসে ফেলল। দরজা থেকে সরে দাঁড়ালে তুলি লাগেজ টেনে ঘরে ঢুকে কোন কথাবার্তা ছাড়া সোজা শুভ্র রুমে লাগেজ নিয়ে ঢুকে গেল। শুভ্র দরজা লাগিয়ে তুলির পিছু পিছু রুমে ঢুকল। তুলি লাগেজ সুন্দর করে একপাশে রেখে বিছানায় গিয়ে বসল। শুভ্র দেয়ালের একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে তুলির দিকে চাইল। তুলি শুভ্র ঘরের চারপাশ চোখ ঘুরিয়ে দেখে আবার শুভ্র দিকে চাইল। ভ্রু নাচিয়ে বলল, কি দেখেন এত, এত অবাক হয়ে আছেন কেন? আমি কি আসতে পারি না? আফটার অল, এটা আমারই ঘর। শুভ্র হাসল, মাথা দ্রুত দুদিকে নেড়ে বলল, অবশ্যই, অবশ্যই। তা কি খাতিরদারি গ্রহণ করবেন? অধমকে জানান। তুলি চুলটা হাওয়া উড়িয়ে দিয়ে বলল, আপাতত একটা গরম গরম চা হলে ভালো, বাকিটা পরে ভেবে দেখছি। শুভ্র কম না, টিপ্পনি কেটে বলল, গরম গরম চায়ের সাথে কটা গরম গরম চুমু? হাউজ দ্যাট? খাতিরদারির কোন কমতি রাখব কেন? চায়ের সঙ্গে একদম খাসা চুমু বোনাস হিসেবেও দেওয়া হবে, কাম। কথাটা বলে তুলির দিকে হাত বাড়িয়ে দুষ্টু হেসে এগুলো শুভ্র। চলবে খুব বড় পর্ব। কাল দেইনি বলে, আজ বড় করে দিলাম। এটাকে ছোট বললে, আমার আসলেই কিছু করার নেই।